প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই বরাবরের ন্যায় আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ ও কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসের সাথে যুক্ত রয়েছো, অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছো, এজন্য তোমাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে এসে নবম শ্রেণীর রসায়ন নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই শিক্ষক পরিচিতি একটু জেনে নেই। ইতোমধ্যে তোমরা এর আগে আমার অনেকগুলো ক্লাস করেছো, এজন্য তোমরা এখন ইতোমধ্যে আমাকে সবাই চেনো। আমি ফরহাদ হোসাইন, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এবারে আমরা একটু পাঠ পরিচিতি জেনে নেই। ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের আজকের শ্রেণী নবম, বিষয় রসায়ন, অধ্যায় চতুর্থ, পর্যায় সারণী। আমাদের আজকের নির্ধারিত বিষয় হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে এখন আমরা বিস্তারিত কথা বলবো। ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি আধুনিক পর্যায় সারণী। তো প্রথমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি। আগে আমরা একটু জেনে নেই যে পর্যায়বৃত্ত ধর্ম কোনগুলো, যেমন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ইত্যাদি। এই বিষয়গুলো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে এই ধর্মগুলো হয় বৃদ্ধি পায়, না হয় হ্রাস পায়। আবার একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে এই ধর্মগুলো হয় বৃদ্ধি পায়, না হয় হ্রাস পায়। এই যে ধর্মগুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়া, পর্যায়ক্রমে হ্রাস পাওয়া, এই বিষয়টিকেই বলা হয় মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যায়বৃত্ততা। এখন আমরা বিস্তারিত কথা বলবো। তো প্রথমেই আমি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে একটু কথা বলতে চাই। যে পারমাণবিক আকার, দ্যাট মিন্স পরমাণুর আকার, এটি একটি পর্যায়বৃত্তিক ধর্ম। পর্যায় সারণীতে একই পর্যায়ে মৌলগুলোর জন্য বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক আকার অর্থাৎ পরমাণুর আকার, দ্যাট মিন্স পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। এর কারণ কি? এর কারণ হলো যে কোনো পর্যায়ে যতই আমি বাম থেকে আর ডান দিকে যাব, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। আর প্রোটন সংখ্যা যত বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের বাহিরে বিভিন্ন শক্তি স্তরে সমান হারে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পাবে। কিন্তু নতুন নতুন ইলেকট্রনের জন্য নতুন কোন শক্তি স্তর বৃদ্ধি পায় না। আমি আবারও বলছি, পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ে, নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন সংখ্যা বাড়ে, কিন্তু নতুন নতুন ইলেকট্রনের জন্য নতুন নতুন শক্তি স্তর বৃদ্ধি পায় না। ফলে একই শক্তি স্তরে ইলেকট্রন পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস কর্তৃক বহিস্থ ইলেকট্রন আরো দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বাড়বে আর বাহিরের শক্তি স্তরগুলোতে যত বেশি ইলেকট্রনের ঘনত্ব বাড়বে, তাদের মধ্যে আকর্ষণ শক্তিও তত বেশি বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি বিপরীত জাতীয় জিনিস পরস্পরকে আকর্ষণ করে। নিউক্লিয়াসের চার্জ হলো ধনাত্মক, আর নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলোর চার্জ হলো ঋণাত্মক। তো ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু
নিউক্লিয়াসের চার্জ যদি খুব বেশি হয়, নিউক্লিয়াসের বাহিরের ইলেকট্রনগুলোর ঘনত্ব যদি খুব বেশি হয়, আলটিমেটলি তাদের মধ্যকার আকর্ষণ শক্তি খুব বেশি হবে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এ কারণেই যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক আকার অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ পরমাণুর আকার হ্রাস পেতে থাকে। উদাহরণস্বরূপ আমি একটি তৃতীয় পর্যায়ের মৌলগুলোর কথা একটু বিবেচনা করি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার ও ক্লোরিন, এই মৌলগুলোর কথাই আমরা একটু বিবেচনা করি। এই মৌলগুলোর ক্ষেত্রে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের আকার ছোট, তারপরে সিলিকনের আকার ছোট, তারপর ফসফরাসের আকার আরো ছোট, সালফারের আকার আরো ছোট এবং সবশেষে ক্লোরিনের আকার আরো ছোট। এর কারণ কি? কারণ সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা একটা বেশি, পারমাণবিক সংখ্যা একটা বেশি, ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আরো এক বেশি, অর্থাৎ বাম থেকে ডান দিকে পারমাণবিক সংখ্যা এক একক করে বৃদ্ধি পেতে থাকে। আর এক একক করে যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও এক একক করে বৃদ্ধি পাবে, আবার নিউক্লিয়াসের বাহিরে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাও একটা একটা করে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু কারোর জন্য কোনো শক্তি স্তর নতুন করে বরাদ্দ নেই, শক্তি স্তর আগে যা ছিল তাই। সোডিয়ামের শক্তি স্তর 3টা, ম্যাগনেসিয়ামেরও 3টা, অ্যালুমিনিয়ামেরও 3টা, সিলিকনেরও 3টা, ফসফরাসেরও 3টা, সালফারেরও 3টা, ক্লোরিনেরও 3টা। আলটিমেটলি এদের সবার শক্তি স্তর এক, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা একটা করে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি সোডিয়াম থেকে যতই ক্লোরিনের দিকে যাওয়া যায় ইলেকট্রনের ঘনত্ব তত বৃদ্ধি পেতে থাকে, অপরদিকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। তো প্রোটন সংখ্যা যত বেশি হয় আর ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হয় তাদের মধ্যকার আকর্ষণ শক্তি তত বেশি তীব্র হয়, ফলে পরমাণুর আকার পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। দেখো এই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকার ছোট, তার তুলনায় অ্যালুমিনিয়াম ছোট, তার তুলনায় সিলিকন ছোট, এভাবে পর্যায়ক্রমে ছোট হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। এটা হলো পর্যায় বরাবর। এবার আমরা একটু গ্রুপ বরাবর কথা বলে নেই। গ্রুপ ভিত্তিক সম্পর্ক, যে পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলোর জন্য পরমাণুর আকার উপর থেকে নিচের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কারণ আমরা জানি পর্যায় সারণী আমরা যতই উপর থেকে নিচের দিকে যাব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আবার নিউক্লিয়াসের বাহিরে সমান হারে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। সবচেয়ে আনন্দের খবর হলো যে নতুন নতুন ইলেকট্রনের জন্য নতুন নতুন শক্তি স্তরও যুক্ত হয়, আলটিমেটলি পরমাণুর আকার বৃদ্ধি পেতে থাকে। যেমন দেখো লিথিয়ামের তুলনায় সোডিয়াম, এরা হচ্ছে পর্যায় সারণীর 1 নং গ্রুপের মৌল। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যেমন লিথিয়ামের তুলনায় সোডিয়ামের আকার বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বড়, পটাশিয়ামের তুলনায় রুবিডিয়াম, রুবিডিয়ামের তুলনায় সিজিয়াম, সিজিয়ামের তুলনায় ফ্রান্সিয়াম। কারণ হলো যে পর্যায়ক্রমে এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এদের শক্তি স্তর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যেমন লিথিয়ামের শক্তি স্তর 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, রুবিডিয়ামের 5টা, সিজিয়ামের 6টা, ফ্রান্সিয়ামের 7টা। অর্থাৎ পর্যায়ক্রমে এদের শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। আর শক্তি স্তর যত বাড়বে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ শক্তি স্তরের মধ্যাকার দূরত্ব তত বাড়বে, অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতেই পারি যে কোনো গ্রুপ বরাবর পরমাণুগুলোর আকার পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। কাজেই আমরা বলতে পারি পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। গ্রুপ বরাবর একটা উদাহরণ দিচ্ছি, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এই যে পরমাণুর আকার সবচেয়ে ছোট লিথিয়ামের, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, পর্যায়ক্রমে আকার বৃদ্ধি পাচ্ছে।
পরমাণুর আকার বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা আয়নীকরণ শক্তি নিয়ে কথা বলতে চাই। যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ও ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বলে। তা আয়নীকরণ বিভব যে কথা, আয়নীকরণ শক্তি একই কথা। আমি যদি সংজ্ঞাটি সহজভাবে উপস্থাপন করতে চাই যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ আয়নীকরণ শক্তি হচ্ছে সর্ববহিস্থ শক্তির স্তর থেকে ইলেকট্রন ত্যাগের বিষয়, ইলেকট্রন অপসারণের বিষয়। অর্থাৎ সর্ববহিস্থ শক্তির স্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে, ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটিকেই আমরা বলছি আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তি দেখো, এই যে লিথিয়াম থেকে লিথিয়ামের হতে একটি ইলেকট্রন যদি আমি অপসারণ করি তাহলে লিথিয়ামটা লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এক্ষেত্রে 520 কিলো জুল শক্তির প্রয়োজন। এই 520 কিলো জুল শক্তির প্রয়োজন, এই 520 কিলো জুলটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই একটা ইলেকট্রন বের করতে লিথিয়াম পরমাণু থেকে যে পরিমাণ এনার্জি খরচ হয় সেই পরিমাণ এনার্জিকেই, সেই পরিমাণ শক্তিকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। একইভাবে সোডিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান এক এক রকম। তো শিক্ষার্থী বন্ধুরা, আয়নীকরণ শক্তি কি বিষয়টি এখন তোমাদের কাছে খুবই ক্লিয়ার। এবার আমরা আসি আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমে আসি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তো আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এই প্রশ্নটার যদি আমি ব্যাখ্যা দিতে যাই তাহলে কিন্তু প্রথমেই আমার পরমাণুর আকার নিয়েই কথা বলতে হবে, যা ইতোমধ্যে আমরা পুড়িয়ে ফেলছি। তো আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, আমরা গ্রুপ বরাবর একটু ব্যাখ্যা দিই। মনে করো 1 নং গ্রুপে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। লিথিয়ামের তুলনায় সোডিয়ামের আকার বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার বড়, পটাশিয়ামের তুলনায় রুবিডিয়ামের আকার বড়, রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের আকার বড়। আলটিমেটলি যতই বাম থেকে ডান দিকে, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায়, একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, পরমাণুর সাইজ, দ্যাট মিন্স পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি বৃদ্ধি পেতে থাকে। ফলে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেক দূরে অবস্থান করে এবং দুর্বলভাবে অবস্থান করে। কারণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যত বেশি দূরে থাকে ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত কম থাকে, ফলে ওই ইলেকট্রনটি অপসারণ করতে তত বেশি কম শক্তির প্রয়োজন হয়। আর যত বেশি কম শক্তির প্রয়োজন হবে তার আয়নীকরণ শক্তি হবে তত কম। আমি আগেই বলেছি আয়নীকরণ শক্তিটা হলো ইলেকট্রন ত্যাগের বিষয়। ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি দরকার সেটি হলো আয়নীকরণ শক্তি। তাহলে আমরা বলতেই পারি লিথিয়ামের তুলনায় সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম, সোডিয়ামের তুলনায় পটাশিয়াম, পটাশিয়ামের তুলনায় রুবিডিয়াম এবং রুবিডিয়ামের তুলনায় সিজিয়ামের আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে কমতে থাকে, যা ইতোমধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আয়নীকরণ শক্তির মানটা দিয়ে রেখেছি, তবে আয়নীকরণ শক্তির মান তোমাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমাদের মান দরকার নেই। পর্যায়ক্রমে যে হ্রাস পাচ্ছে এর পক্ষে আমরা যুক্তি দিব, এই যুক্তি দিয়ে ব্যাখ্যা করাটাই হলো আমাদের মূল কাজ। এরপর আমরা একটু পর্যায় বরাবর দেখি। আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, একটু পর্যায় বরাবর ব্যাখ্যা দিয়ে প্রমাণ করি যে পর্যায় সারণীতে একই পর্যায়ের ক্ষেত্রে আমরা যতই বাম থেকে ডান দিকে যাব পরমাণুর আকার ততই ছোট হতে থাকে, যা আমরা ইতোমধ্যে দেখেছি। আর পরমাণুর আকার যত ছোট হয় সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটি নিউক্লিয়াস কর্তৃক তত বেশি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। আর যত বেশি দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করে ওই মৌলটিকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে, অর্থাৎ ক্যাটায়নে পরিণত করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ আয়নীকরণ শক্তি
তত বেশি হবে। তাহলে পর্যায় বরাবর আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, গ্রুপ বরাবর আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কাজেই আমরা বলতেই পারি আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যাশা করছি তোমরা পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই ইলেকট্রন আসক্তির ব্যাপার। আয়নীকরণ শক্তি যা, ইলেকট্রন আসক্তি হলো তার একটি বিপরীত ঘটনা। আয়নীকরণ শক্তি হলো ইলেকট্রন ত্যাগের বিষয়, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন গ্রহণের বিষয়। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, আয়নীকরণ শক্তি হলো ইলেকট্রন ত্যাগের বিষয়, আর ইলেকট্রন আসক্তি হলো ইলেকট্রন গ্রহণের বিষয়। দেখি, অষ্টক পূর্তির স্বাভাবিক প্রয়োজনে কোন গ্যাসীয় পরমাণুর যোজ্যতা স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এমত অবস্থায় শক্তির নির্গমন ঘটে। অর্থাৎ ইলেকট্রন আসক্তির সময় শক্তি কিন্তু নির্গত হয়, আর আয়নীকরণ শক্তির সময় শক্তি কিন্তু শোষিত হয়। আমি আবারও বলছি, আয়নীকরণ শক্তির সময় শক্তি শোষিত হয়, আর ইলেকট্রন আসক্তির সময় শক্তির নির্গমন ঘটে। আমরা ডেফিনিশনটা একটু জেনে নেই যে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ কোন একটা মৌলের যোজ্যতা স্তরে যদি অষ্টক পূর্ণ করতে চায়, তখন বাহির থেকে সেই ইলেকট্রন গ্রহণ করবে, আর বাহির থেকে ইলেকট্রন গ্রহণ করে ওই মৌলটিকে একক ঋণাত্মক আয়নে পরিণত করার সময় যে পরিমাণ শক্তি বের হয়ে যাচ্ছে, যে পরিমাণ শক্তি নির্গত হয়ে যাচ্ছে, তাকেই আমরা বলছি ইলেকট্রন আসক্তি। যেমন ফ্লোরিন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন, সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে সে হয়ে, আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হয়, আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক হয়। যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, সেহেতু ওই মৌলের মাথায় মাইনাস হবে, ঋণাত্মক চিহ্ন হবে, আর এই সময় 388.8 কিলোজুল শক্তি নির্গত হচ্ছে। এই যে মাইনাস চিহ্ন দ্বারা ছোট বোঝায় না, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় ইলেকট্রন নির্গত হয়েছে। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় ইলেকট্রন মানে শক্তি নির্গত হয়েছে, এটা কিন্তু ছোট সংখ্যা বোঝায় না। আবার ক্লোরিনের ক্ষেত্রে 348.8 কিলোজুল পার মোল। অর্থাৎ ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি। আবারও বলছি, ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি, যা আমরা এই মান থেকে, ডাটা থেকে বুঝতে পারছি। তো ইলেকট্রন আসক্তি হলো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন গ্রহণকালে যে পরিমাণ শক্তি নির্গত হয়, সেই বিষয়টা হলো ইলেকট্রন আসক্তি। এবার আমরা একটু দেখি ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটি আমরা একটু ব্যাখ্যা শিখব। প্রথমে পর্যায় বরাবর পর্যায় ভিত্তিক একটি ব্যাখ্যা শিখি যে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার কিন্তু পর্যায়ক্রমে ছোট হতে থাকে, আর পরমাণুর আকার যত ছোট হয়, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে আগমনকারী ইলেকট্রনটি আসে, যে নতুন ইলেকট্রনটি আসে, যে গেস্ট ইলেকট্রনটি আসে, ওই অতিথি ইলেকট্রনটা ওই আগমনকারী ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত বেশি বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আগমন করলে পরমাণুর আকার যদি ছোট হয়, তাহলে আগমনকারী ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বেড়ে যায়, আর তখনই আমরা বলি ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেয়েছে। তো পর্যায় সারণী যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, ততই ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেতে থাকে। যেমন দ্বিতীয় পর্যায় বরাবর দেখতে পাচ্ছি লিথিয়ামের তুলনায় বোরন, বোরনের তুলনায় কার্বন, কার্বনের তুলনায় নাইট্রোজেন, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন, অক্সিজেনের তুলনায় ফ্লোরিন। এভাবে পর্যায়ক্রমে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাচ্ছে। আমি আবারও বলছি, এই মাইনাস চিহ্ন দ্বারা শক্তির নির্গমনকে বোঝানো হয়েছে। এটা মাইনাস চিহ্ন দ্বারা ছোট সংখ্যা বোঝায় না। আবার সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে যতই আমি যাচ্ছি, ততই কিন্তু ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাচ্ছে। কাজেই পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এবার আমরা একটু গ্রুপ বরাবর দেখি।
একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ইলেকট্রন আসক্তি ততই কমতে থাকে। এর কারণ কি? এর কারণ হলো আমরা একটু আগে শিখেছি যে গ্রুপ বরাবর, আমরা যে গ্রুপ বরাবর যতই উপর থেকে নিচের দিকে যাব ততই পরমাণুর আকার বড় হতে থাকে। আর পরমাণুর আকার যত বড় হতে থাকে ততই যোজ্যতা স্তরের ইলেকট্রনের প্রতি, যোজ্যতা স্তরে আগমনকারী নতুন ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়। কারণ যোজ্যতা স্তর থেকে নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পায়, আর দূরত্ব যত বৃদ্ধি পাবে ওই যোজ্যতা স্তরে আগমনকারী নতুন ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত হ্রাস পাবে। কাজেই আমরা বলতে পারি যে গ্রুপ বরাবর উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ইলেকট্রন আসক্তি ততই কমতে থাকে। এ কারণে হিলিয়াম থেকে হিলিয়াম অপেক্ষা হাইড্রোজেন অপেক্ষা লিথিয়াম, লিথিয়ামের চেয়ে সোডিয়াম, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম, পটাশিয়ামের চেয়ে রুবিডিয়াম, রুবিডিয়ামের চেয়ে সিজিয়াম, এদের ইলেকট্রন আসক্তি পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। তোমরা এই ব্যাখ্যাগুলো একটু পড়বা যে পর্যায় সারণীর একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় মৌলের ইলেকট্রন আসক্তি ততই কমে যায়, কারণ একই গ্রুপে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তিস্তর সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির ফলে আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ততই কমে যায়। আর আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ যত কমবে ইলেকট্রন আসক্তির মান তত কমবে। এই কারণে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতেই পারি ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ গ্রুপ বরাবর হ্রাস পায়, পর্যায় বরাবর বৃদ্ধি পায়, আর একেই আমরা বলছি পর্যায়বৃত্ত ধর্ম। কাজেই বলা যায় ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এবারে সর্বশেষ টপিক আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এর হেডলাইনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটি আমি ইংলিশে দিয়েছি ইলেকট্রোনেগেটিভিটি, বাংলা অর্থ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? কোন সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ তোমরা এখনো পঞ্চম অধ্যায় তথা রাসায়নিক বন্ধন অধ্যায়টি পড়নি, ওই অধ্যায়টা পড়লে এই বিষয়টি আরো একটু বেশি ক্লিয়ার হবে। তোমরা তো এখনো জানো না যে সমযোজী যৌগ কিভাবে গঠিত হয়, সমযোজী বন্ধন গঠন মেকানিজমটা কি, এটা তোমাদের এখনো জানা হয়নি। কাজে এটা বুঝাইতে তোমাদেরকে একটু কষ্ট হবে, তারপর আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। সমযোজী বন্ধন দুইটা ইলেকট্রনের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ দুইটা অধাতুর সমন্বয়ে গঠিত হয়। দুইটা অধাতুর পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। প্রত্যেকটি অধাতব পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই ফ্লোরিনের একটা ইলেকট্রন, এরা পরস্পর শেয়ার করে এই হাইড্রোজেন বন্ড, এই বন্ড বাংলা অর্থ হচ্ছে বন্ধন, হাইড্রোজেন বন্ধন ফ্লোরিন গঠন করে, যার স্ট্রাকচারটা হচ্ছে এরকম হাইড্রোজেন বন্ধন ফ্লোরিন। কিন্তু একটা বন্ধনে আমরা কয়টা ইলেকট্রন দেখতে পাইলাম? একটা বন্ধনে দুটি ইলেকট্রন থাকে, যেটা দুটা পরমাণু সমানভাবে শেয়ার করেছে। কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা যে কোনো একটা পরমাণু নিজের দিকে একটু বেশি আকর্ষণ করবে। এই আকর্ষণটা যে বেশি করবে, অর্থাৎ এই যে আকর্ষণ করার ক্ষমতা, এই যেখানে আমরা মাউস পয়েন্টার আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা বন্ধন, এই বন্ধনে দুটি ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রন ফ্লোরিন পরমাণু অধিক জোরে আকর্ষণ করে। ফলে যে পরমাণুটি অধিক জোরে আকর্ষণ করে তার মাথায় ডেল্টা মাইনাস এবং অপর পরমাণুর মাথায় ডেল্টা প্লাস। এই কথার অর্থ হলো ডেল্টা প্লাস দ্বারা বোঝায় আংশিক ধনাত্মক চার্জে চার্জিত এবং ডেল্টা মাইনাস দ্বারা বোঝায় আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত। ডেল্টা প্লাস দ্বারা বোঝায় আংশিক ধনাত্মক চার্জে চার্জিত, ডেল্টা মাইনাস দ্বারা বোঝায় আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত। অর্থাৎ যে পরমাণু নিজের দিকে ইলেকট্রন টানবে তার মাথায় আংশিক ঋণাত্মক চার্জ হবে, আর যে পরমাণুর কাছ থেকে নিবে সেই পরমাণুর মাথায় আংশিক ধনাত্মক চার্জ বসবে। অর্থাৎ এই সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয়
তড়িৎ ঋণাত্মকতা। যে পরমাণু যত বেশি আকর্ষণ করবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ঋণাত্মকতা মিন্স সমযোজী বন্ধনের মধ্যে থাকা ইলেকট্রন যুগল অর্থাৎ ইলেকট্রন জোড় যে কোনো পরমাণু কর্তৃক আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর যে পরমাণু আকর্ষণ করে তার মাথায় আংশিক ঋণাত্মক চার্জ অর্থাৎ ডেল্টা মাইনাস, যে পরমাণুটি ইলেকট্রন কিছুটা হারায় তার মাথায় আংশিক ধনাত্মক চার্জ অর্থাৎ ডেল্টা প্লাস। এই ডেল্টা প্লাস দ্বারা বোঝায় আংশিক ধনাত্মক চার্জে চার্জিত, আর ডেল্টা মাইনাস দ্বারা বোঝায় আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ ঋণাত্মকতা কি এখন তোমরা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা আসি তড়িৎ ঋণাত্মকতা যে একটি পর্যায়বৃত্ত ধর্ম সেটা কেন। প্রথমে আসি পর্যায় বরাবরের কথা, যে আমরা যদি পর্যায় বরাবর যে কোনো পর্যায় সারণীর 7টা পর্যায় রয়েছে, যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে পরমাণুর আকার ছোট হতে থাকে। আর পরমাণুর সাইজ অর্থাৎ পরমাণুর আকার যত বেশি ছোট হবে শেয়ারকৃত সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল ওই পরমাণুর তত বেশি নিকটে থাকবে, তত বেশি কাছে থাকবে। অর্থাৎ শেয়ারকৃত ইলেকট্রন যুগল যে পরমাণুর যত কাছে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি, কারণ সে তত বেশি জোরে আকর্ষণ করবে নিজের দিকে। তাহলে পর্যায় সারণীর যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে। একইভাবে আমরা যদি গ্রুপ বরাবর একটু চিন্তা করি যে গ্রুপ বরাবর, তাহলে উপর থেকে যতই আমি যে অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে 118টা মৌলকে 18টা গ্রুপে বিভক্ত করা হয়েছে। এদের মধ্যে যে কোনো গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আকার তত বৃদ্ধি পেতে থাকে পরমাণুর, আর পরমাণুর আকার যত বেশি বৃদ্ধি পাবে পরমাণুর আকার যত বেশি বৃদ্ধি পাবে ওই পরমাণুর ক্ষেত্রে সর্ববহিঃস্থ শক্তি স্তরের শেয়ারকৃত ইলেকট্রন যুগল তত বেশি কম আকর্ষিত হবে, কারণ আকার বৃদ্ধি পেলে শেয়ারকৃত ইলেকট্রন যুগল এর প্রতি আকর্ষণ শক্তি কমে যায়, কারণ দূরত্ব বেড়ে যায়। আর দূরত্ব বাড়লে আকর্ষণ কমে, আর দূরত্ব কমলে আকর্ষণ বৃদ্ধি পায়। তাহলে গ্রুপ বরাবর পরমাণুর আকার যত বেশি বৃদ্ধি পাবে সর্ববহিঃস্থ শক্তি স্তরের শেয়ারকৃত ইলেকট্রন যুগল ওই মৌলের নিউক্লিয়াস কর্তৃক তত বেশি কম আকর্ষিত হবে। ফলে উপর থেকে নিচের দিকে গেলে যে কোনো গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত বেশি কমতে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় আর গ্রুপ বরাবর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতেই পারি তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টিও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা এখন তোমাদেরকে বাড়ির কাজ দিতে চাই, যেটা তোমরা বাড়ির কাজ করে আমাদের নির্ধারিত কমেন্টস বক্সে আপলোড করে দিবে। আমরা দেখে সেটি যথার্থ উত্তর করার চেষ্টা করব, তোমাদের এইচডব্লিউ গুলো দেখার চেষ্টা করব এবং সঠিকটি জানানোর চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে তোমাদের যে ঘাটতিটা রয়েছে সেটা আমি বুঝতে পারবো এবং তার উপর আমি 1-2 মিনিট ক্লাস নেব। এখানে প্রথমে লিখেছি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ও সিলিকন এই 4টি মৌলের আলোকে দেখাও যে আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম, যা ইতিমধ্যে তোমাদেরকে আমি শিখিয়েছি। তোমরা এখন খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিবে। এরপরে আরেকটা কোশ্চেন হলো ফসফরাস, ক্লোরিন ও সালফার এই 3টি মৌলের আলোকে দেখাও যে ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আমি এখানে দুইটা টপিকস দিয়েছি, একটি হলো আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম,
অপরটি হলো ইলেকট্রন আসক্তি, একটি পর্যাবৃত্ত ধর্ম। এই নির্ধারিত মৌলগুলোর আলোকে তোমরা ব্যাখ্যা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।